সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব, বেনাপোলে দীনেশ ত্রিবেদী। বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই। খুলনা সিটি মেডিকেলে চিকিৎসা কার্যক্রম বন্ধ। ৮ দিনের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের। ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠীর র্যালি, শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে পানির অভাবে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। তাই বৃষ্টির আশায় দিন গুনছে কেন্দ্র কর্তৃপক্ষ। ২০৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ২টি চালু রয়েছে। ইউনিট দুটি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে মাত্র ৬০ মেগাওয়াট বিদ্যুৎ। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে পানির স্তর স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় একাধিক ইউনিট চালু রাখা সম্ভব হচ্ছে না। কোরবানির ঈদের পর সামান্য বৃষ্টিপাত হওয়ায় একটি অতিরিক্ত ইউনিট চালু করা হয়। বর্তমানে কেন্দ্রের ২ ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩৩ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ১, ৪ ও ৫ নম্বর ইউনিট বর্তমানে বন্ধ থাকলেও সেগুলো উৎপাদন উপযোগী অবস্থায় রয়েছে। হ্রদে পর্যাপ্ত পানি জমলে যে কোনো সময় ইউনিটগুলো চালু করা যাবে। তবে একসঙ্গে ৫টি ইউনিট চালু রাখলে দ্রুত পানি কমে যাওয়ার আশঙ্কায় ৩টি ইউনিট বন্ধ রাখা হয়েছে। ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকাস্থ হাইকমিশনে যোগ দিতে বাংলাদেশে প্রবেশ করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম নবনিযুক্ত কোনো ভারতীয় হাইকমিশনার সড়ক পথে বাংলাদেশে এলেন। আজ দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মৃণাল ত্রিবেদী বাংলাদেশে আগমন করেন। এ সময় বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন কুমার তুলসী দাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রোটোকল অফিসার আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বেনাপোল পেট্রাপোল নোম্যান্স ল্যান্ডে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট পরিচালক শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মুর্তজা আলী, বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন সহ অন্যরা। ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কলকাতার নেতাজি ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। সড়কপথে বেনাপোল হয়ে ঢাকায় যাচ্ছেন তিনি বলেন, আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই বোন। আমি আগেই বলেছি, আমাদের অভিন্ন লক্ষ্য সীমান্ত নয়, স্বপ্ন, আর সেই স্বপ্ন অভিন্ন। তিনি আরও বলেন, একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত 3:30টার মধ্যে রোগীদের স্থানান্তর করা হয়। এদিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সকাল থেকে রোগীর স্বজনরা হাসপাতালে আসছেন রোগীর রেখে যাওয়া বিভিন্ন মালামাল নিতে। বৃহস্পতিবার রাত আনুমানিক 9:30টার দিকে খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 2.25 ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে জামায়াত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, সম্প্রতি 8 দিন হাসপাতালে 6 জন নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এই ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনা কেন্দ্র করে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেও সঠিক সিদ্ধান্ত হয়নি। তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
তা না করে যে হাসপাতালটি গরিবের হাসপাতাল নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো। তাছাড়া এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত 400-500 মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা কোথায় যাবে? শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারোর কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয় বলে পোস্টে উল্লেখ করেন জামায়াত আমির। ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি, এই স্লোগানে ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের র্যালি, শোভাযাত্রা, মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্থানীয় ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আয়োজনে র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিতে সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্রাজিল সমর্থকরা অংশ নেন। এ সময় সমর্থকরা ব্রাজিল নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। র্যালিটি স্থানীয় শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ঘুরে আবারও ওয়াজির আলী স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক সাংবাদিক রাজীব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মকিবুল ইসলাম বাপি ও সাংবাদিক ইমন হাসান সহ অন্যরা। বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান এবং মুক্তিযুদ্ধের যশোর অঞ্চলের অন্যতম নায়ক আলী হোসেন মনি আর নেই। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 80 ঊর্ধ্ব আলী হোসেন মনি হার্ট, কিডনি, শ্বাস-প্রশ্বাস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার সহধর্মিণী এবং একমাত্র ছেলে রাজেন আলী রাজু আগেই গত হয়েছেন। দেশে ফিরে বাবার চিকিৎসার দেখভাল করছিলেন কানাডা প্রবাসী একমাত্র মেয়ে ফারজানা আলী। পারিবারিক সূত্র জানিয়েছে, গত 12 মে শহরের রেলবাজারস্থ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আলী হোসেন মনি। সাথে সাথে তাকে 250 শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। 2 দিন বাদে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ঢাকায় চিকিৎসা শেষে তাকে যশোরে নিয়ে আসা হয়। সর্বশেষ গত সোমবার মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে অসুস্থ অবস্থায় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতেই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে যশোরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সদরের কাজীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। বর্তমানে তার মরদেহ যশোরের রেলবাজার এলাকার নিজ বাসভবনে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন। মৃত্যুর খবর শুনে শেষ শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরামউদ্দৌলা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।